নির্বাচন সামনে রেখে তৎপর ক্ষমতাসীন আওয়ামী লীগ 2 কোটি সদস্য সংগ্রহে চলছে কার্যক্রম। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান খালেদা জিয়ার। জঙ্গিবাদের ঝুঁকি থেকে এখনো মুক্ত নয় দেশ, মানুষকে সচেতন করার সাথে জঙ্গি অর্থায়ন বন্ধের পরামর্শ। বন্যায় প্লাবিত সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা, পানিবন্দী লাখো মানুষ, ত্রাণের সংকট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালেজুর চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী নির্বাচন সামনে রেখে তৎপর দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন দল আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরাই তাদের প্রধান লক্ষ্য। আর এ লক্ষ্যে 2 কোটি সদস্য সংগ্রহে লক্ষ্যমাত্রা নিয়ে জনসম্পৃক্ততা গড়ে তুলতে কাজ করছে দলটি। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঈদ পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের কাছে তুলে ধরাই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। আর এই কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা গড়ে তুলতেই নির্ধারণ করা হয়েছে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা। আমাদের সরকারের যে উন্নয়ন আছে, যে সফলতা আছে, যে অর্জনগুলো আছে, সেই অর্জনগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরে এবং আমাদের সংগঠনের মধ্যে যে সমস্ত ছোটোখাটো দ্বিধাদ্বন্দ্ব আছে বা কোনগুলো আছে সেইগুলোকে দূর করে সংগঠনকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী করে। 2018 সালের জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে বেশ সতর্ক ক্ষমতাসীন দলটি। তৃণমূলের সাথে সম্পৃক্ততা ও সক্রিয়দের প্রাধান্য দিয়ে দাবার চালের মতোই প্রতিস্থাপন করবে পরবর্তী নির্বাচনে তাদের প্রার্থী। নির্বাচন কমিশনের সাথেও সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবে আওয়ামী লীগ। প্রথম কাজটি যেটি আওয়ামী লীগ করবে সেটা কেন্দ্রীয় কমিটির সভা হবে আমি মনে করি, এবং সভাটি হয়তো বর্ধিত সভা হবে। প্রার্থী বাছাই করা এবং সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত কাজ আছে, নির্বাচন কমিশনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ রাখা। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও আওয়ামী লীগ এক হয়ে কাজ করবে বলে জানালেন দলের হাই প্রোফাইল নেতা আমির হোসেন আমু। সরকার আর দল একাকারও না, আবার কিছুটা তো এক থাকতেই হবে। সরকারের পলিসি তো দলকেই প্রচার করতে হবে। আওয়ামী লীগ নেতাদের মতে গত 8 বছরে সরকারের উন্নয়ন কার্যক্রম অনেক। ভোটের রাজনীতিতে যা হবে আওয়ামী লীগের মূল হাতিয়ার। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশান কার্যালয়ে দলের এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সুইস ব্যাংকে বাংলাদেশিদের পাচার করা টাকার পরিমাণ বেড়ে যাওয়া নিয়ে তার অভিযোগ, উন্নয়নের নামে সরকারি দলের লোকেরা অবৈধ টাকা পাচার করছেন। মারুফা রহমানের প্রতিবেদন। শনিবার রাতে গুলশান কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনের পর বক্তব্য রাখেন বিএনপি প্রধান। বক্তব্যে প্রাধান্য পায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর তার পদ্ধতি নিয়ে। এ সময় নির্বাচন নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দেন বিএনপি চেয়ারপারসন। এই বাধাগুলি সৃষ্টি না করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে আপনার জাতির কাছে এতদিন যেভাবে হেয় প্রতিপন্ন হয়ে এসেছেন, যে অসম্মানিত হয়ে এসেছেন, অন্তত পক্ষে এইটা করে প্রমাণ করে জাতির কাছে একটু সম্মান নেন এবং জাতি তাতে হয়তো আপনাদের প্রতি আরো বেশি সদয় হতে পারে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের পাচার করা টাকার পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি অভিযোগ করে বলেন, এই টাকাগুলি কার, এই নাম জানা আমাদের দরকার। আমরা নাম জানতে চাই যে কারা এই সুইস ব্যাংকে টাকা রাখে। ওই উন্নয়নের নামে যে কত টাকা বানাচ্ছেন আর সুইস ব্যাংকে রাখছেন, সেটাই তো উন্নয়নের নমুনা। সেটা দেশের উন্নয়ন নয়, নিজের উন্নয়ন হচ্ছে। 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যে দলের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। বিএনপি এবার 1 কোটি সদস্য সংগ্রহ করবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে তৃণমূলের গুরুত্ব বাড়ছে ততই। বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে তৃণমূলে যোগাযোগ বাড়িয়েছেন কয়েক গুণ। নির্বাচনের নানান হিসেব নিকেশও করছেন তারা। বাংলাদেশ লাইভে আজ জানবো সে খবর। রাজশাহী থেকে যোগ হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন শামসুজ্জামান শাহিন। শুরুতেই যাচ্ছি কাজী শাহেদের কাছে। শাহেদ, জাতীয় নির্বাচনকে ঘিরে রাজশাহীতে তৃণমূলের তৎপরতা কেমন দেখছেন? শুভ সকাল জহুর। আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে কেন্দ্রের নেতৃবৃন্দ কিন্তু তৃণমূলের দিকে ছুটে যাচ্ছেন। তো আমরা এই প্রশ্নের জবাব সকালে যেমন খুঁজেছি এখনও খুঁজছি। আমার সঙ্গে এখন যুক্ত হয়েছেন, আমার ডান পাশে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং আমার বাম পাশে আছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। আপনাদের দুজনকে স্বাগত জানাই। তো শুরুতেই যে বিষয়টি নিয়ে একটু আসলে জানতে চাই, যেহেতু সরকার দল হিসেবে এখন আওয়ামী লীগ ক্ষমতায়, তো তার কাছেই জানতে চাই জেলা আওয়ামী লীগের নেতা তিনি। আমরা দেখলাম যে ঈদকে সামনে রেখে কেন্দ্রীয় নেতারা এবং এমপিরা এবার তৃণমূলের কর্মীদের কাছে ছুটে গেছেন, এটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে, তো যারা বিশেষ করে যারা মাননীয় সংসদ সদস্য তাদের তো ঠিকানা তৃণমূল ছাড়া বুদ্ধি নাই, তো সেখানেই ছুটে যাবে। তো এবারের ঈদে আপনারা যেটি বলছেন যে তারা বেশি বেশি আসছে, তো যেহেতু নির্বাচন সন্নিকটে সঙ্গত কারণেই আমাদের মাননীয় সংসদ সদস্যরা বেশি বেশি করে নির্বাচনী এলাকায় আসছেন, সময় দিচ্ছেন। এটিকে আমি এইভাবে বলতে পারি, রমজান মাস আসলে যেমন মসজিদে মুসল্লি বাড়ে, ঠিক তেমনিভাবে নির্বাচন ঘনিয়ে আসলে যারা নির্বাচন করতে চায়, কি আওয়ামী লীগ কি বিএনপি কি স্বতন্ত্র বা অন্য দল বা মাননীয় সংসদ সদস্য যারা আছেন, তারা সকলেই জনগণের কাছাকাছি যে নিজেকে জাহির করা, নিজের পরিচয়কে নতুনভাবে তুলে ধরা, দল সম্পর্কে সরকারের আমরা যারা আছি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা জনগণের সামনে নতুনভাবে উপস্থাপন করতে চাই। আমি আবারও আপনার কাছে ফিরবো, একই প্রশ্নে একটু জানতে চাই জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু আপনার কাছ থেকে, যে আমরা দেখলাম যে আন্দোলন আপনারা মাঠে করেছেন, এখন আবার দেখছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূলের দিকে ফিরে যাচ্ছেন, এটিকে আপনি কিভাবে দেখেন আপনার দলের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহযোদ্ধা আসাদ ভাইকে। হ্যাঁ, এটা ঠিক যে ঈদকে সামনে রেখে নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে বিচরণ বেশি করছে। এর মূল কারণটা হলো যে বিএনপি সবসময় নির্বাচন এবং আন্দোলন দুটোর জন্য প্রস্তুত। জনগণ আজকে দীর্ঘদিন থেকে ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণ যাতে ভোটের অধিকার ফেরত পায় এবং রাষ্ট্রের মালিক হচ্ছে দেশের সার্বভৌম জনগণ, সে অধিকারকে রক্ষা করতে হলে সেই অধিকার বাস্তবায়নে নির্বাচনে কোনো বিকল্প নাই। সে কারণে যাতে ভবিষ্যতে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে রাখার জন্যই বিএনপির নির্বাচনমুখী নেতারা মাঠ পর্যায়ে তৎপর হয়েছেন, একদিকে দলকে নির্বাচন করার জন্য, অপরদিকে প্রস্তুত করার জন্য জনগণকে তার অধিকার ফিরিয়ে আনা। আমি আবারও আসছি আপনার কাছে। জনাব আসাদ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন সেটি হলো যে আগামী নির্বাচনে বিএনপি আসবে এমনটি ধরে নিয়েই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতামত রাখছেন। এক্ষেত্রে আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচন কি চ্যালেঞ্জের? দেখুন, বিএনপি একটি রাজনৈতিক দল এবং একথা তো অস্বীকার করে লাভ নাই যে নির্বাচনী লড়াই বলেন, যুদ্ধ বলেন, প্রতিদ্বন্দ্বিতা বলেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যেই হয়। তো সবসময়ই আওয়ামী লীগ একটি বিষয় মাথায় নিয়ে কাজ করে, প্রতিপক্ষকে আমরা সবসময় শক্তিশালী মনে করি, যেটি তপু ভাই বললেন। তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তপু ভাই, আসলে রাজনীতিতে এইভাবেই আবর্তিত হয়, যখন যারা বিরোধী দল থাকে তারা নির্বাচন এবং যুক্তিযুক্তভাবে যদি জনগণের দাবি নিয়ে আন্দোলন করেন, সেটি তো অবশ্যই হতে পারে, আমরাও যেমন করেছি। তো আমি মাননীয় বিএনপির বন্ধুদের কাছে অনুরোধ রাখবো যে জনগণের প্রত্যাশিত
ইস্যুগুলি নিয়ে যদি আন্দোলন করে সরকারকে বুঝাতে চাই সেটি ভালো বিষয়, কিন্তু জ্বালাও পোড়াও করে যদি আন্দোলনের নামে নাশকতা করে আমি বিশ্বাস করি বিএনপির মাঠ পর্যায়ের অথবা তৃণমূলের নেতাকর্মীরা এটিও চায় না। আমি একটু আবারও একই প্রশ্ন একটু রাখতে চাই জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপুর কাছে, যে যেমনটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছিলেন যে জ্বালাও পোড়াও আর বিএনপি করবে না, তৃণমূলের নেতারা চান না বিএনপিরও, আপনার মতামতটা কি? বিএনপি দেখুন, বিএনপি একটা নির্বাচনমুখী দল এবং জনপ্রিয়তা নিয়ে বিএনপির অবস্থান শক্তিশালী হয়েছে। ইতিপূর্বে জনপ্রিয়তা জনগণের গ্রহণযোগ্যতার পরিচয় দিয়ে বারবার রাষ্ট্র পরিচালনা করেছে এবং এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে ভোট কারচুপি, কেন্দ্র দখল, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে, হামলা মামলার মধ্য দিয়ে জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে এবং বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, বিভিন্ন পৌরসভাতে নির্বাচিত হয়েছে। আসলে এই আচরণগুলোতে মধ্য দিয়ে একটা জিনিসই প্রমাণিত হয়েছে জনগণের কাছে, বিএনপির জনপ্রিয়তা জনগণের সমর্থনের উপর নির্ভর করে। জনগণের সাথে সম্পৃক্ত ছাড়া কোনো গণতান্ত্রিক দল পরিচালিত হয়নি। বিএনপি কখনোই সন্ত্রাসে বিশ্বাস করেনি। দেশের আইনের শাসন, গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের অধিকার রক্ষার জন্য অতীতে যেভাবে লড়াই করেছে আজও লড়াই করছে এবং এই যে বিনা ভোটের সরকার আজকে দেশে, আমরা এ নিয়ে আরেকটু আলোচনা করব। ধন্যবাদ জানাব তোফাজ্জল হোসেন তপু, ধন্যবাদ জানাব রাসাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। জহুর, আপনি যেমনটি শুনছিলেন এই দুই নেতা যেমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকে আলোচনা করলেন, আগামী নির্বাচনও এরকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হবে এমনটি প্রত্যাশা কিন্তু তৃণমূলের নেতাদের। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শাহিদ, আপনি আমাদের সাথে থাকুন। এবার শামসুজ্জামান শাহিন আমাদের সাথে যোগ দিচ্ছেন খুলনা থেকে। শাহিন, জাতীয় নির্বাচন ঘিরে খুলনায় তৃণমূল নেতাদের তৎপরতা কতটা বেড়েছে আর তারা কি বলছেন? ধন্যবাদ জহুর। এবার আগামী ইলেকশনের এখন পর্যন্ত কোনো দিনক্ষণ ঘোষণা করা না হলেও ইতিমধ্যে তৃণমূলে নির্বাচনী যে আমেজটা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। ঘরে বাইরে যেমন আলোচনা হচ্ছে, চায়ের টেবিলেও ঝড় উঠছে নির্বাচন কে হচ্ছেন আগামী নির্বাচনের প্রার্থী এ নিয়ে চুলছেরা বিশ্লেষণ চলছে। আমরা এখন অবস্থান করছি খুলনার 4 আসনের রূপসা উপজেলার সদরে। এখানে একজন আওয়ামী লীগের তৃণমূল নেতা এবং বিএনপির তৃণমূল নেতার সাথে আমরা কথা বলবো। আমার ডানে আছেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য এবং খুলনা রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদ ফকির এবং আমার বায়ে আছেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিন্টু। আমরা প্রথমেই কথা বলবো আব্দুল মজিদ ফকিরের সাথে, যিনি একজন বয়োজ্যেষ্ঠ নেতা এবং তৃণমূলের মানে সাংগঠনিক দক্ষতা বলতে যা বোঝায় সেটি তার মধ্যে আছে, আমরা দীর্ঘদিন দেখেছি। দল আগামীতে ইলেকশন করবে এবং ইতিমধ্যে নির্বাচনী একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং যারা প্রার্থী হবেন তারা তৃণমূলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছে। তো এই প্রেক্ষাপটে আগামী নির্বাচনের জন্য তৃণমূল কতটা প্রস্তুত? আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে যথেষ্ট শক্তিশালী এবং প্রস্তুত আছে। তবে সেক্ষেত্রে কিছু নেতাকর্মীদের ভিতর একটু দূরত্ব আছে। যারা ত্যাগী পুরনো কর্মী তাদের সঙ্গে বর্তমান নেতাকর্মীদের একটু দূরত্ব চলছে। এ ব্যাপারে কেন্দ্র এবং জেলা আওয়ামী লীগ তারা অচিরেই এই বিষয়গুলো নিয়ে ভাবছে এবং গতকালকেও জেলা আওয়ামী লীগের একটি মিটিংয়ে আমাদের এই বিষয়গুলো উত্থাপন হয়েছিল। অচিরেই যারা বৈভোর নেতা আছে এবং যারা আমরা অনেক সময় বলে থাকি হাইব্রিড, এগুলোকে দল থেকে বাদ দেওয়া হবে এবং দিয়ে দলকে পুরনো এবং যারা ত্যাগী নেতাকর্মী তাদের একটি জায়গায় আনার জন্য, যেমন কেন্দ্রের আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের বলেছেন, আমরা তৃণমূল পর্যায়ে জেলার যে নেতৃবৃন্দ আছে তারাও এই বিষয়টি ভাবছে এবং আগামীতে এটা সংশোধন হবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আরেকটি বিষয় যে এখানে তো তৃণমূলে কোন্দল আছে, সেই কোন্দলের পাশাপাশি নতুন প্রার্থী এখানে আবির্ভাব হয়েছে এবং সেই বিষয়ে আপনাদের পর্যবেক্ষণটা কি? আওয়ামী লীগই অনেক বড় দল, সে বিষয়ে অনেক নেতাই চাইতে পারে
তার নমিনেশন এমপি প্রার্থী হতে চাইতেই পারে। তবে সর্বশেষ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবে, যাকে নমিনেশন দেবে, আওয়ামী লীগ তার সপক্ষেই সকলে মিলেই কাজ করবে। নমিনেশন যে কোনো মানুষ চাইতেই পারে এবং একাধিক প্রার্থী হতেই পারে, কিন্তু আমাদের সর্বশেষ আমাদের জননেত্রী শেখ হাসিনা যাকেই ম্যান্ডেট দেবে, নৌকা প্রতীক দেবে, আওয়ামী লীগ তার সপক্ষেই কাজ করবে। যে আপনাকে ধন্যবাদ। আমরা এখন কথা বলবো বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টুর সঙ্গে। যেমনটি আওয়ামী লীগ নেতা বলছিলেন, তারা মানে শতভাগ প্রস্তুত আছে নির্বাচনকে, আগামী নির্বাচনকে ঘিরে তারা শতভাগ প্রস্তুত এবং তৃণমূল শক্তিশালী আছে। বিএনপির কি অবস্থা? বিএনপি বর্তমানে এই বিগত আন্দোলন সংগ্রামে ভিতর দিয়ে অনেক নেতৃবৃন্দ বিভিন্ন মামলা হামলার মুখোমুখি হয়ে তারা কেউ কেউ মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় আছে এবং এখনও পর্যন্ত বিএনপি নেতৃবৃন্দ, এই যে এত বড় একটা ঈদ গেল, বিএনপি নেতৃবৃন্দে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে ঈদ উদযাপনের জন্য, নির্বাচনী হাওয়া বইছে, এটা সব ঠিক আছে, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ এই পর্যন্ত ঘরে দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই। তারপরেও আমি মনে করি বিএনপি নেতৃবৃন্দ সর্বোপরি রূপসা, তেরোখাদা, দিগলিয়া মানুষের যে পরিস্থিতি, সাধারণ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে সাধারণ মানুষ বিএনপির পক্ষে তাদের রায় দেবে। এই সকল নির্যাতনের প্রতিবাদ আগামী নির্বাচনে বিএনপির পক্ষে রায় দিয়ে তারা প্রমাণ করবে যে এই এলাকার মানুষ বিএনপির প্রতি সর্বসময় অনুগত ছিল, এখনও আছে, এবং বিশেষ করে দেশকে মুক্ত করতে হলে অবশ্যই ধানের শীষের আপনার দল কতটা সংগঠিত এবং তৃণমূলের দল কতটা সংগঠিত? এই বিভিন্ন মামলা হামলার পরেও বিএনপি তৃণমূলের নেতৃবৃন্দ এখনও যে কোনো প্রোগ্রামে খুলনায় আমাদের রূপসা, তেরোখাদা, দিগলিয়া থেকে খুলনায় সিংহভাগ লোক এই এলাকা থেকে যায়। বিএনপি গ্রুপিং আছে, এগুলো দলীয় নেতৃবৃন্দ গ্রুপিং নিয়ে মাঝে মিটিং হয়েছে। এখন নেতৃবৃন্দের যে দাবি সেটা হচ্ছে যারা প্রকৃত রাজপথের নেতাকর্মী তাদের মাধ্যমে মনোনয়ন দিলে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আশাবাদী যে আমরা আগামী নির্বাচনে একটা সুন্দর ফলাফল বিএনপির পক্ষে দাঁড়াবে। এটাই তৃণমূলের নেতাকর্মী বা সাধারণ জনগণেরও আশা এরকমই। আপনাকে ধন্যবাদ। জহুর, যেমনটি শুনছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল মজিদ ফকির, উনি বলছেন যে ভুইফোর অথবা হাইব্রিড নেতাদের দলে রাখা কোনোভাবেই সমীচীন হবে না। পাশাপাশি বিএনপির যিনি নেতা মহিউদ্দিন মিন্টু, উনিও কিন্তু একই কথা বললেন যে যারা ত্যাগী এবং দলের জন্য নিবেদিত তাদেরকেই, তাদের মতামতের ভিত্তিতেই আগামীর নির্বাচনের জন্য এখানকার খুলনা 4 আসনের প্রার্থী মনোনয়ন করবে, এমনটি প্রত্যাশা জানালেন তারা। এই ছিল মোটামুটি তৃণমূলের নির্বাচনী আবহাওয়ার খবর। জহুর। শাহিন, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ লাইভে তৃণমূলের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন রাজশাহী থেকে কাজী শাহেদ এবং খুলনা থেকে যুক্ত হয়েছিলেন শামসুজ্জামান শাহিন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। জঙ্গিবাদের ঝুঁকি থেকে এখনো পুরোপুরি মুক্ত নয় বাংলাদেশ। তবে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গি নির্মূলে কিছুটা হলেও স্বস্তি এসেছে। এসব মত দিয়ে বিশ্লেষকরা বলছেন, এতে সন্তুষ্ট না হয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি বন্ধ করতে হবে জঙ্গি অর্থায়ন। প্লাবন রহমানের প্রতিবেদন। দেখতে দেখতে পার হয়ে গেল গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলার 1 বছর, যেখানে জঙ্গিদের হাতে নৃশংসভাবে জীবন হারান 17 বিদেশি সহ 22 জন। তবে এর পরের 1 বছর এমন ভয়াবহতা আর স্পর্শ করতে পারেনি বাংলাদেশকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম অভিযান ভেস্তে দিচ্ছে জঙ্গিদের সব পরিকল্পনা, অপতৎপরতা। পরিসংখ্যান বলছে, গত 1 বছরে দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী কমপক্ষে 17টি অভিযান পরিচালনা করেছে, যাতে 5 নারী সহ 59 জন সন্দেহভাজন জঙ্গি ও 6 শিশু নিহত হয়। গত 1 বছরে এই জঙ্গিবাদ দমন ও নিয়ন্ত্রণে বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। এই মুহূর্তে যদি বলা যায় যে স্বভাবতই তাদের অস্তিত্ব যে একেবারেই নেই সেটা বলা যাবে না, অস্তিত্বটা অনেক ছিন্নভিন্ন হয়েছে। আক্রমণ করার যে সক্ষমতা সেটি হচ্ছে তারা
হারিয়েছে। তো সেটি হচ্ছে আমাদের জনগণের জন্য একটি স্বস্তিদায়ক বার্তা। এই জঙ্গিবাদের উৎপত্তি বিস্তার, সেই উগ্র ধর্ম অন্ধ রাজনীতি, সেটি বাংলাদেশে অটুট রয়েছে। সুতরাং আমরা জঙ্গিবাদের ঝুঁকি থেকে এখনো সম্পূর্ণভাবে মুক্ত হতে পেরেছি বলে আমি মনে করি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানে যখন জঙ্গি নির্মূলে সফলতা আসছে, তখন আইনের ফাঁক দিয়ে জামিনে ছাড়া পাচ্ছে জঙ্গিরাই। গত 6 মাসে দেশের বিভিন্ন জেল থেকে 148 জঙ্গি জামিনে মুক্ত হয়েছে, যা নতুন করে শঙ্কা বাড়াচ্ছে। অর্থের যোগানটা কিন্তু দেশের ভিতর থেকে বাইরে থেকে এখনো অব্যাহত আছে, সেটি বন্ধ করার জন্য এক শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। মধ্যপ্রাচ্যের যে ধর্মীয় যে উগ্র ধর্মীয় মতবাদ, যেটা এটার আমরা ওয়াহাবি বলি, সালাফি বলি, এটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে এবং এটাকে বন্ধ করতে হবে। আমাদের এই ধর্মান্ধকরণ প্রক্রিয়া যতদিন থাকবে, ধর্মের রাজনীতি যতদিন থাকবে, জঙ্গিবাদের ঝুঁকিও ততদিন থাকবে। বিশ্লেষকদের মতে জঙ্গি নির্মূলে আরও স্বস্তিদায়ক অবস্থায় যেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি জঙ্গিদের যাতে দ্রুত বিচার করা যায়, সেই ব্যবস্থাও জরুরি। সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, মিডিয়ার আন্দোলন, সমস্ত ক্ষেত্রে যদি এই ভূমিকা রাখা যায়, তাহলে কিন্তু জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। কুমিল্লা শহরের বড় সমস্যা জলাবদ্ধতা। একটু বৃষ্টিতেই পানি আটকে থাকে নগরের অনেক জায়গায়। পরিকল্পনা অনুযায়ী শহরের ড্রেনগুলো তৈরি না হওয়ায় ময়লা পানির ড্রেন উপচে রাস্তায় চলে আসে। অবশ্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। কুমিল্লা ঘুরে এসে মোশাররফ হোসেন সেলিমের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। কুমিল্লা শহরের অনেক জায়গায় এভাবেই খোলা পড়ে আছে ড্রেনগুলো, উপরে কোনো ঢাকনা নেই। কুমিল্লাবাসীর অভিযোগ, রাস্তার চেয়ে অনেক জায়গায় ড্রেনগুলো উঁচু, আবার অনেক ড্রেনই নির্দিষ্ট থেকে ঢালুভাবে তৈরি না করায় ময়লা স্থিরভাবে একই জায়গায় থাকে। ফলে একটু বৃষ্টিতেই ড্রেনের পানি উপচে পড়ে রাস্তার উপর, সৃষ্টি হয় জলাবদ্ধতার। পানি তো যায় না কুমিল্লা শহর থেকে, বৃষ্টি হলে হাঁটুমন পানি থাকে। রাস্তা দিয়ে নর্মালি হাঁটা চলা করা যায় না, ড্রেনের পানিগুলো রাস্তার পানির সাথে মিলে যায়। ড্রেনের পানি সরে না, এখানে নর্দমা ময়লার কারণে অতিরিক্ত মশার উৎপাত বেশি। মেয়রের কাছে প্রত্যাশা উনি উদ্যোগ নেবেন এবং যাদের সাথে সমন্বয় করা দরকার, বাস্তবায়নের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং আন্তরিক সদিচ্ছা, সব কিছু মিলেই সম্ভব। কুমিল্লার মেয়র নির্বাচনী ইস্তেহারে নগরের জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দেন। রিসাইক্লিংয়ের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার জন্য বিভিন্ন সংস্থার সাথে চুক্তিও করা হয়। মেয়র জানান, জলাবদ্ধতা দূর করতে উন্নত বর্জ্য ব্যবস্থাপনার চেষ্টা চলছে। কাজ আমরা করছি, কাজের মানগুলো ভালো হচ্ছে, কিন্তু কামে কিছু টুটু হয়েছে। মনে করেন এই সিদ্ধটাই জাত করানোর কথা, সিদ্ধটা হয়ে গেছে আপ, যার গুলোতে ফানিটা যাইয়া কিছু আটকানোর পর ফানিটা যাইতেছে, এইটাই আমরা নামতেছি। এই মনে করেন এই যে জাল তোলে ধরেন, মনে করেন আমরা এই ফুটবলের সূত্রে গিয়া ধর্মপুর গেলাম, রানীবাজার হইয়া পানি আটকে যাইতেছে গিয়া সিদ্ধগুলি উপরে, সিদ্ধগুলির উপরে পানি কতক্ষণ জমা হইয়া তারপর পানিটা যায়। তো এটি আমরা নিজেই নামবো। এছাড়াও কুমিল্লার মেয়র সাধারণ মানুষকেও সচেতন হবার আহ্বান জানান। কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসেব মতে প্রতিদিন অন্তত 350 টন আবর্জনা সংগ্রহ করে তারা। তবে কুমিল্লাবাসীর অভিযোগ, শহরে প্রয়োজনের তুলনায় ডাস্টবিন অনেক কম। এছাড়াও দিন দিন নগরের জলাশয় কমে যাচ্ছে, ফলে বৃষ্টির পানি বের হতে সময় লাগছে, যাকে জলাবদ্ধতার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 52 বর্গ কিলোমিটারের এই সিটি কর্পোরেশন অধ্যুষিত এলাকার ভাগ্যনিয়ন্তা এখন নবনির্বাচিত মেয়র। এই এলাকার জলাবদ্ধতা দূর হবে, কমবে যানজট, সেই সাথে কুমিল্লা হয়ে উঠবে বসবাস উপযোগী এবং পরিকল্পিত উন্নত একটি নগরী। নগরপিতার কাছে এমনই প্রত্যাশা কুমিল্লাবাসীর। অন্তরা বিশ্বাস, নিউজ 24, কুমিল্লা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 সংবাদে। টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অবনতি হয়েছে সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির। পানিবন্দী হয়ে পড়েছেন 2 জেলার প্রায় 5 লাখ মানুষ। 2 সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় থাকলেও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
গেল কয়েকদিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সব পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে পানি। এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, বালাগঞ্জ, ওসমানীনগর ও গোলাপগঞ্জ উপজেলায়। কোথাও পানি ঢুকছে নদীর তীর ভেঙে, আবার কোথাও তীর উপচে। এতে তলিয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি ও দোকানপাট। আমার গোর পানির তুলে গেছে গিয়ে আমরা রোয়ারও জায়গা পাইয়ান না। বড় কষ্ট হইতেছে বুঝছেন, আর আজ 15 দিন পানির মধ্যে আসতেছি। চলাফেরার অনেক সমস্যা আর কি, স্কুল কলেজে যাওয়া যায় না। গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন ফেঞ্চুগঞ্জের 5 ইউনিয়নের 50,000 মানুষ, কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছয়নি ত্রাণ। আমরা কোনো ত্রাণ সামগ্রী বা সরকারি মনে করো বড় কর্মকর্তা কোনো সহযোগিতা পাইছি না। কেউ দেখা তো আইছে না বা ত্রাণও পাই নাই। দুর্গতরা ত্রাণ নিয়ে অভিযোগ করলেও জেলা প্রশাসন জানিয়েছে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের কথা। বিজিএফ এর আওতায় আছে অনেকেই 30 কেজি করে চাল পেয়েছে গত সপ্তাহে। আমরা 127 মেট্রিক টন চাউল ইতিমধ্যে উপজেলাগুলোতে বরাদ্দ দিয়েছি। অতিরিক্ত আরও বরাদ্দের জন্য সরকারের কাছে চিঠি লেখা হয়েছে। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখার বিস্তীর্ণ এলাকাও তলিয়ে গেছে। ডুবে গেছে বসত বাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ শতাধিক স্থাপনা। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। আমাদের ঘর থেকে বের হতে অনেক কষ্ট হয় এবং আমাদের যে স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতেছি না। চেয়ারম্যান মেম্বার সাহেব জরুর ভাইয়ের না অন্য কোনো সংস্থাও আর না যে আমরা সাহায্য করতো। মানুষের পাশে কিভাবে দাঁড়াবো, এখন পর্যন্ত সরকার থেকে যে সাহায্য সহযোগিতা পাচ্ছি তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। তবে পর্যাপ্ত সাহায্য পাওয়ার কথা বলছে প্রশাসন। এ পর্যন্ত আমাদের 106 মেট্রিক টন জিআর চাল, 16 লক্ষাধিক জিআর ক্যাশ, 850টি ভিজিএফ কার্ড এ পর্যন্ত এসেছে। বন্যার্তদের সহযোগিতায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সালে জহুর চৌধুরী, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে আশঙ্কার কথা বলা হয়েছে। আগামী 3 দিনের যে পূর্বাভাস দেয়া হয়েছে, বলা হয়েছে বৃষ্টিপাত ক্রমান্বয়ে বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটের মতো পাহাড়ি এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে লালমনিরহাটের তিস্তার পানি ডালিয়া পয়েন্টের বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের গজলডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। পানির গতি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের 44টি গেটই খুলে দেওয়া হয়েছে। আর তিস্তার পানিতে ছিটমহল, আঙ্গরপোতা, দহগ্রাম, হাতিবান্ধার সানিয়াজান, গড্ডিমারি, সিঙ্গিমারি, সিন্ধুনা, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়ন, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার চর এলাকার 18 গ্রামের 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 2017-18 অর্থ বছরের বাজেটকে ব্যবসা বান্ধব বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার দুপুরে ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের এমন মনোভাবের কথা জানান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন থেকে সরে আসার সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য ফলপ্রসূ হবে। আরও জানাচ্ছেন মাফিয়া মুক্তা। আবাসন শিল্পকার দায়ী ছিলেন। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে চলা জল্পনা কল্পনার অবসান হওয়ায় যখন স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে, তখন 2017-18 অর্থ বছরের বাজেট পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা জানালেন এবছরের বাজেট ব্যবসা বান্ধব হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করার লক্ষ্যে এ সময় ব্যবসায়ীদের পক্ষে বাজেট বিশ্লেষণ তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। বলেন, এবছরের বাজেটে ব্যবসায় বেগবান হবে। নতুন আইন অনুযায়ী একক ভ্যাট হারজনিত মূল্যস্ফীতি ও ব্যবসায়িক খরচ বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের উদ্বেগজনক ইতিবাচকভাবে গ্রহণ করায় সরকার ও বেসরকারি খাতের পারস্পরিক আস্থার জায়গাটি আরও জোরালো হবে বলে আমরা মনে করি। এর ফলে দেশীয় বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ভ্যাট কার্যকরে ব্যবসায়ীরা সহযোগিতা করবে, তবে ভ্যাট সংগ্রহে ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান তার। রাজস্ব নীতি বাস্তবায়ন, রাজস্ব আহরণের ক্ষেত্রে বিদ্যমান
হয়রানিসমূহ নিরসনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআই একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের জন্য আমরা ইতিপূর্বে বলেছি। সরকারের পক্ষ থেকে ভ্যাট আইনের প্রয়োগের নামে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবসায়ীদেরকে হয়রানি করা হয়ে থাকে। আমরা আইন প্রয়োগের বিরুদ্ধে নই, তবে হয়রানি চাই না। রাজস্ব আদায় করতে হবে আইনসম্মতভাবে। সার্বিকভাবে বাজেট দেশীয় শিল্প উন্নয়নে সহায়ক হবে বলেও মনে করছেন ব্যবসায়ীরা। মূসক আইন বাস্তবায়ন। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। আকাঙ্ক্ষা। সংবাদে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। এদের মধ্যে জন অবস্থা আশঙ্কাজনক। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের এক নৈশ ক্লাবে গুলিতে অন্তত 28 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে একটি কনসার্টে গুলির এ ঘটনা ঘটে। অবস্থানরত 25 জন গুলিবিদ্ধ হন, আর বাকি 3 জন গুলির শব্দে আতঙ্কিত হয়ে বের হওয়ার সময় ভিড়ে পদপিষ্ট হন। তবে এটি কোনো সন্ত্রাসী হামলার ঘটনা নয় বলেই ধারণা করছে পুলিশ। মেক্সিকোর উত্তরাঞ্চল সিনালোয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 19 বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাতে পুলিশের সাথে বন্দুকধারীদের এ সংঘর্ষে আগুয়াজা এলাকা থেকে শুরু করে কয়েক কিলোমিটার দূরে ভিলা ইউনিয়ন শহরে গিয়ে শেষ হয়। গেল বছর মাদক পাচারকারী দলের কুখ্যাত নেতা জ্যাকুইন এল চ্যাপো গুজম্যান গ্রেপ্তার হওয়ার পর এই অঞ্চলটি পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় মাদক কারবারিদের সাথে সংঘর্ষ বেড়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, সাম্প্রতিক সময়ে সিনালোয়ায় এই ঘটনা সবচেয়ে বেশি। সন্ত্রাস মোকাবেলা নয়, বরং কাতারের সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যেই 4 আরব দেশ কাতারের বিরুদ্ধে আলটিমেটাম দিয়েছে বলে দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির। শনিবার রোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দোহা এখনও প্রতিবেশীদের সাথে প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের দেয়া 13টি শর্ত পূরণযোগ্য নয়। এ বিষয়ে আরও বস্তুনিষ্ঠ ও সঠিক সংলাপের প্রয়োজন। জানান, কাতার এমন কিছু করবে না যা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়। গেল মাসে সন্ত্রাসবাদের সমর্থনকারী এমন অভিযোগের ভিত্তিতে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে আরবের 4টি দেশ। এবারে নিউজ 24 খেলার সংবাদ। ফিফা কনফেডারেশন কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও টানা 2বার কোপা আমেরিকা জয়ী চিলি। সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হবে ম্যাচটি। তহিদুল ইসলাম জানাচ্ছেন ম্যাচ প্রিভিউ। ফিফা কনফেডারেশন কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল পরাশক্তি জার্মানি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। এবারই প্রথম কনফেডারেশন কাপের ফাইনালে উঠেছে এই দুই দল। মুখোমুখি লড়াইয়ে জার্মানরা এগিয়ে থাকলেও সবশেষ ম্যাচে 1-1 গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে চিলিয়ানরাও। ক্যামেরুনকে 2-0 গোলে হারিয়ে ফেডারেশন কাপের যাত্রা শুরু করে চিলি। এরপর জার্মানি ও অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে সেমির টিকিট পায় তারা। আর সেমিতে ক্লদিও ব্রাভোর একক নৈপুণ্যে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে ফাইনালে পা রাখে স্যানচেজ হার্নান্দেজরা। বিপরীতে চিলির সঙ্গে ড্র করলেও অস্ট্রেলিয়া ও ক্যামেরুনকে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর সেমিতে মেক্সিকোকে 4-1 গোলে বিধ্বস্ত করে দাপটের সঙ্গেই ফাইনালে পা রাখে তিমো ওয়ার্নার এমিরেকানরা।
আলেক্সিস সানচেজ, হার্নান্দেজরা রয়েছেন দারুণ ছন্দে। এছাড়াও গোলপোস্টে দেয়ালের মতো দাঁড়িয়ে ক্লোদিও ব্রাভো। সব মিলিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা মুখিয়ে রয়েছে প্রথমবারের মতো হাতে আসা সুযোগ কাজে লাগাতে। অন্যদিকে তারুণ্য নির্ভর দল জার্মানিও প্রস্তুত নিজেদের সেরাটা ঢেলে দিতে। এডিডাস গোল্ডেন বলের দৌড়েও এগিয়ে তরুণ জার্মান ফরওয়ার্ড তিমো ওয়ার্নার। তার সমান 3 গোল করা স্বদেশি মিডফিল্ডার লিও গোরেৎস্কাও রয়েছেন এ দৌড়ে। ফাইনালে তাই ছেড়ে কথা বলবে না বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিও। তৌহিদুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন সামনে রেখে তৎপর ক্ষমতাসীন আওয়ামী লীগ, 2 কোটি সদস্য সংগ্রহে চলছে কার্যক্রম। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান খালেদা জিয়ার। জঙ্গিবাদের ঝুঁকি থেকে এখনো মুক্ত নয় দেশ, মানুষকে সচেতন করার সাথে জঙ্গি অর্থায়ন বন্ধের পরামর্শ। এবং বন্যায় প্লাবিত সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা, পানিবন্দী লাখো মানুষ, প্রাণের সংকট। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদ। পরের আয়োজন দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।